অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি দুপক্ষকেই মেনে চলার আহ্বান ট্রাম্পের। শেষ মুহূর্তেও পাল্টাপাল্টি হামলা, তেল আবিবের অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার তেহরানের। স্থায়ীভাবে সংঘাত বন্ধের আশা সাধারণ মানুষের। So from today on we'll be live in peace. The most important thing is that this will hopefully make Israel safe for my children and their children to live here for a long time, and that's what we wanted. I want a peace, I want quiet. আকাশপথ খুলল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের 7টি দেশ, স্বাভাবিক বিমান চলাচল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। টানা 12 দিন হামলা, পাল্টা হামলার পর যুদ্ধবিরতি ইরান ও ইসরায়েলের। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টা পরই যুদ্ধবিরতির ঘোষণা দেয় দুদেশের সরকার। দুপক্ষকেই লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যস্থতায় ভূমিকা রেখেছে কাতারও। তবে ইরানের শেষ মুহূর্তের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। পাল্টা বিমান হামলায় ইরানের এক পরমাণু বিজ্ঞানী সহ প্রাণ গেছে অন্তত 9 জনের। এরই মধ্যে তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেল আবিব, যদিও তা অস্বীকার করেছে পেজেশকিয়ান প্রশাসন। মঙ্গলবার ভোরে দফায় দফায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, দক্ষিণাঞ্চলের শহর বীর সেবায় কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নারী ও শিশুসহ হতাহত হয়েছেন কয়েকজন। যদিও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, সামরিক স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। পাল্টা তেহরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ইরানের পরমাণু বিজ্ঞানী সহ নিহত হয়েছেন বেশ কয়েকজন, যদিও বেশিরভাগ হামলা প্রতিহতের কথা জানায় আইআরজিসি। পাল্টাপাল্টি হামলার পরই যুদ্ধবিরতিতে রাজি হয় দেশ দুটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়। অল্প সময় পরে বিবৃতি দেয় ইসরায়েল সরকার। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে দেশটি, তবে লঙ্ঘন হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আজ সকালে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আইডিএফ রাইজিং লায়ন অভিযানের নির্ধারিত সব লক্ষ্য পূরণ করেছে। সেনাপ্রধান আইডিএফকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনায় শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু হঠাৎ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কারণ কি? যেখানে সোমবার রাতে কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর দেখা দিয়েছিল নতুন উত্তেজনা, এমনকি সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন পর্যবেক্ষকরা। যদিও হয়েছে উল্টো, আর এতে কাতারেরও ভূমিকা দেখছেন অনেকে। বিশ্লেষকরা মনে করেন, ইরানে মার্কিন হামলার পর তেহরান হরমুজ প্রণালী বন্ধের উদ্যোগ নিলে দুশ্চিন্তায় পড়ে ট্রাম্প প্রশাসন, যার প্রমাণ মেলে কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নমনীয় সুরে। পাল্টা হামলার হুমকি দেওয়ার পরিবর্তে হামলার আগে আগাম সতর্কবার্তা দেয় তেহরানকে ধন্যবাদ জানান তিনি। এর পরপরই ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশকেই যুদ্ধবিরতি মেনে চলতে বলেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং দীর্ঘ 12 দিন পর যুদ্ধ শেষ হয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে, যেহেতু ট্রাম্পের ঘোষণার পর দুই দেশের সরকারই সেটি নিশ্চিত করেছে। কিন্তু একটি প্রশ্ন না জিজ্ঞেস করলেই না, একেবারে শেষ মুহূর্তে ইরান যেমনভাবে মার্কিন ঘাঁটিগুলোতে নিশানা করেছে, তারপরে পাল্টা হামলার না করে উল্টো যুদ্ধবিরতিতে যাওয়া, এটার ইঙ্গিত আসলে কি? ইঙ্গিত আসলে ট্রাম্পের উপরে এক ধরনের বিশাল বড় একটা চাপ ছিল আর কি এই যুদ্ধ বন্ধের। একদিকে তার যে মিত্র যে দেশগুলো রয়েছে ইউরোপের দেশ, এই ইউরোপের দেশগুলো আসলে যুদ্ধ চায় না। ন্যাটো সদস্য যে দেশগুলো রয়েছে তারাও এই মুহূর্তে বড় ধরনের সংঘাত চায় না। এটি একটি 1 নম্বর বিষয়। আর দ্বিতীয়ত আরেকটি বিষয় হলো যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোরও ট্রাম্পের উপরে বড় ধরনের একটা চাপ ছিল, কারণ তারা জানাচ্ছিল যে এই যুদ্ধের সংঘাত যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে এই সংঘাতের আঁচ তাদের উপর প্রভাবটাও পড়বে। আর আরও একটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেই বিষয়টি হলো হরমুজ প্রণালী, যেটি হলো আন্তর্জাতিক তেলের যে করিডোর হিসেবে বলা হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণ বলা হয়। বিশ্বের যে চাহিদা রয়েছে সেই চাহিদার প্রায় 20% পূরণ হয়ে থাকে এই হরমুজ প্রণালী দিয়ে। যেহেতু ইরানের পক্ষ থেকে এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার একটা হুমকি ছিল এবং হুমকির পরে চীনের পক্ষ থেকে চীনের যেহেতু অধিকাংশ তেল আমদানি করে থাকে এই রুট দিয়ে, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের উপর চাপ দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে চীন পাল্টা
ট্রাম্পকে বা যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে যে যুদ্ধ থামানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, না হলে এর ক্ষতি পুরো বিশ্বকে। সে কারণে ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন। ভাবা হচ্ছে। আমি যদি বলি যে এখন থেকে ঠিক প্রায় 6 ঘন্টা যুদ্ধবিরতি কার্যকরের পর 6 ঘন্টা অতিবাহিত হয়েছে, এর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো অভিযোগ বা কি ধরনের খবর আছে সে বিষয়ে? আচ্ছা, সর্বশেষ এই সংক্রান্ত আমাদের কিছু তথ্য আছে, আমরা একটু দেখে নিতে চাই। আপনি জানেন যে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল, তবে তার পরপরই ইরানের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়, অস্বীকার করা হয় যে না, আমরা যুদ্ধবিরতি মেনে চলছি। এবং যুদ্ধবিরতি ইরানের প্রথমে বলা হয় যে হামলা চালানো হয়েছে এবং হামলার কারণে হাইফা সহ বিভিন্ন জায়গায় সাইরেন বেজে ওঠে, বলা হয় যে ইরান মিসাইল ছুড়েছে। কিন্তু পরবর্তীতে তেহরানের পক্ষ থেকে জানানো হয় যে তারা যুদ্ধবিরতি মেনে চলেছে, কোনো লঙ্ঘন করেনি। আরেকটি বিষয় হলো যে যুদ্ধবিরতির আগে কিন্তু পাল্টাপাল্টি হামলা হয়েছে এবং শেষ মুহূর্তে এসেও ইরান ইসরায়েলের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সেখানে প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া গেছে এবং বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল। পাশাপাশি রাতভর কিন্তু ইসরায়েলও ইরানে পাল্টা আঘাত এনেছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, তবে সেখানকার তথ্যচিত্র সেভাবে এখনও আসেনি। আরেকটি বিষয় হলো যে এরই মধ্যে যে প্রতিক্রিয়া রয়েছে, পাল্টাপাল্টি প্রতিক্রিয়া এবং এই যুদ্ধবিরতি সংক্রান্ত কিছু কিন্তু পাল্টাপাল্টি বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। এখন আমরা একটু যুদ্ধবিরতি লঙ্ঘনের যে প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়ার আগে ইরান এবং ইসরায়েলের যে বাসিন্দা তারা কিন্তু যুদ্ধবিরতি নিয়ে বিভিন্নভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এই সংক্রান্ত কিন্তু প্রতিবেদনও রয়েছে, আমরা সেটি দেখে আলোচনা করতে পারি। স্থানীয় সময় মঙ্গলবার এক ভিন্ন রকম নীরবতা নিয়ে ঘুম ভাঙে তেহরানের নাগরিকদের। ভোরের আলো ফোটার আগেই শেষ হয় ইসরায়েলের বিমান হামলা। তার আগে রাত জুড়ে বিস্ফোরণে কাঁপে ইরানের আকাশ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরুর পর থমথমে অবস্থা বিরাজ করছে তেহরানে। এই যুদ্ধবিরতি আরো আগেই হওয়া উচিত ছিল, কারণ সাধারণ মানুষকে মূল্য দিতে হচ্ছে, হোক সেটা আমাদের মানুষ কিংবা তাদের। দুই পক্ষই এর খেসারত দিচ্ছে, তাই আগে ভাগেই এটা হলে ভালো হতো। জেরুজালেমে যুদ্ধবিরতির খবরে কিছুটা আশার আলো দেখছেন স্থানীয়রা। যুদ্ধবিরতি যেন দীর্ঘস্থায়ী হয় সেই প্রত্যাশা বাসিন্দাদের। আমার সন্তান ও তাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য যুদ্ধবিরতি যেন স্থায়ী হয়। তেল আবিবের বাসিন্দাদের মাঝেও ফিরেছে স্বস্তি। এই যুদ্ধবিরতি ইরান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের জন্য নতুন শুরু বলে আশা ব্যক্ত করেন তারা। আমাদের প্রত্যাশা এই যুদ্ধবিরতি ইরান, ইসরায়েল, মধ্যপ্রাচ্যকে একত্রিত করবে। তবে ইরান বা ইসরায়েল আদৌ এই যুদ্ধবিরতি মানবে কিনা তা নিয়ে সন্দিহান তেল আবিবের অনেক বাসিন্দা। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যা কষ্টকর। কিভাবে বিশ্বাস করব তাদের জানি না। আমি শান্তি চাই, কিন্তু জানি না কি হবে। এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েল ছাড়তে শুরু করেছেন কানাডা, অস্ট্রেলিয়ার নাগরিকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। আওলাদ, এখানে যেমনটি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে যে অনেকে কিন্তু বিশ্বাস করতে পারছেন না যে এই দুই দেশ আদৌ যুদ্ধবিরতি মানবে কিনা। আমি যদি ট্রাম্পের কথা বলি, ট্রাম্প যে ধরনের সিদ্ধান্তগুলো নেন, আপনি যা বলেন যে মুখে ট্রাম্প যা করেন, আসলে ট্রাম্প তা আসলে বলেন না, কিংবা যা বলেন তা করেন না। এই ক্ষেত্রে ট্রাম্প যে বিশ্বশান্তির ডাক দিয়েছেন, সেটি আদৌ কি বাস্তব হওয়া সম্ভব? এখন এই পরিস্থিতি আসলে ভবিষ্যতের দিকে যাবে। পরবর্তীতে পদক্ষেপগুলো পাল্টাপাল্টি পদক্ষেপের উপর নির্ভর করবে। আলোচনা যদি গড়ায়, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা ছিল, কূটনৈতিক আলোচনা পরমাণু চুক্তি নিয়ে, সেই আলোচনা যদি আবার শুরু হয় এবং এই আলোচনার উপরই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ, সংঘাত নাকি আলোচনা। আর আরেকটি বিষয় হলো যে ইরান কিন্তু সাফ জানিয়ে দিয়েছে তারা পরমাণু চুক্তিতে রাজি। তাদের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে, দীর্ঘদিন ধরে যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেই নিষেধাজ্ঞার প্রত্যাহারের দাবি জানায় তারা। আরও একটি বিষয় যে তারা কিন্তু বারবারই বলে আসছে যে পরমাণু অস্ত্র তারা মালিক হতে চায় না, কিন্তু যে পরমাণু সমৃদ্ধকরণ সেই কর্মসূচি তারা কখনোই ত্যাগ করবে না। কিন্তু পশ্চিমা দেশগুলো কিন্তু বারবার বলে আসছে যে ইরানের যে পরমাণু কর্মসূচি সেটা অবশ্যই তাকে ত্যাগ করতে হবে। এই জায়গাতে দুই পক্ষকেই ছাড় দিতে হবে, না হলে কিন্তু পরিস্থিতি আবারও যে যুদ্ধ, সেই যুদ্ধ আবারও নতুন করে সংঘাত বাড়তে পারে। তবে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তাদের যে পরমাণু স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে না সেই ধরনের বড় ধরনের ক্ষতির শিকার হয়নি। আসলে এই হামলার ক্ষতির উপর নির্ভর করছে। ক্ষতির প্রসঙ্গে যদি আমি একটু আসি, দীর্ঘ 12 দিন সংঘাত চলেছে, দুপক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, এমনকি যুক্তরাষ্ট্র এই হামলায় আসলে যুক্ত হয়েছে। আপনার কি মনে হয় এখন পর্যন্ত এই যে হামলাগুলো চালানো হলো, এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে
কার বেশি? আমরা তো দেখতে পাচ্ছি হতাহতের দিক থেকে ইরানের সংখ্যাটাই বেশি আসছে, গণমাধ্যমে বলা হচ্ছে ইসরায়েলের খবরগুলো পাওয়া যাচ্ছে না। কিংবা অবকাঠামো ক্ষয়ক্ষতির কথা যদি বলি, সেক্ষেত্রে আসলে ক্ষয়ক্ষতি কেমন? অবকাঠামোগত ক্ষতির দিক থেকে উভয় পক্ষই বেশ ক্ষতির শিকার হয়েছে। সেই দিক থেকে আমি বলবো যে ইরানের বেশি ক্ষতি হয়েছে, তুলনামূলকভাবে ইসরায়েলের কম ক্ষতি হয়েছে। কিন্তু আপনি যদি ভৌগোলিক দিক থেকে চিন্তা করেন এবং প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে চিন্তা করেন, তাহলে ইসরায়েলকে যেভাবে বিশ্বের কাছে পরিচিত করা হয়েছে, তাদের যে অত্যাধুনিক অস্ত্র বলা হচ্ছে, প্রতিরক্ষা ব্যবস্থা বলা হচ্ছে, এবং পশ্চিমা যে সমর্থন, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো তাদেরকে যেভাবে অস্ত্র থেকে সামরিক সহায়তা দিয়ে আসে। অন্যদিকে আপনি জানেন যে ইরান কিন্তু একলাই এই যুদ্ধে লড়াই করে গেছে, এবং এই লড়াইয়ের কারণে কিন্তু তারা এককভাবে লড়াই করেছে। তাদের সামরিক শক্তি এককভাবে, তাদের নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু তাদের নিজেদের সক্ষমতা দেখানোর একটি সুযোগ পেয়েছে, যেটি এতদিন পর্যন্ত অনেকেই প্রশ্ন তুলছিলেন ইরান আসলে এখন পর্যন্ত তাদের সক্ষমতা কেমন, তারা কি আদৌ পারবে কিনা। কিছুটা হলেও ইরান দেখাতে পেরেছে, এমনটা অনেকেই মনে করছেন। বলা যেতে পারে, কারণ এই যুদ্ধের কারণে ইরান যে এতদিন তাদের যে সামরিক শক্তির কথা বলে আসছে, সেটির একটা প্রমাণ তারা দেখালো। পাশাপাশি ইরান ইসরায়েলের উপর যে হামলা চালানো যাবে না, ইসরায়েল যে মধ্যপ্রাচ্যে এককভাবে ছড়িয়ে ঘোরাচ্ছিল, সেটা কিন্তু তাদের সেই আমরা আরো কিছু তথ্য দেখে আসছি। ইরানের প্রতিক্রিয়া, এই যুদ্ধবিরতির পরে কিন্তু ইরান প্রতিক্রিয়া জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে একটি পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে, সেই হামলা সম্পূর্ণভাবে অবৈধ এবং অন্যায়, এবং এর বিরুদ্ধে তারা পাল্টা ব্যবস্থা নেবে। এবং তারা যে মার্কিন ঘাঁটিতে যে হামলা ছিল, এটি তারা বলেছে তাদের পরমাণু স্থাপনায় যে হামলা হয়েছে, সেই হামলার পাল্টা জবাব হিসেবেই। সে হামলা নিয়েও বিভিন্ন রকম কথা আছে, এবং সেখানে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আরেকটি কথা বলেছে, তারা আসলে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের সংঘাত চায় না, কিন্তু তাদের উপর যদি কোনো ধরনের হামলা চাপিয়ে দেওয়া হয়, তার পাল্টা জবাব দেবে। এবং আমরা এই বিষয়টি কিন্তু ইরান, আমি আরেকটু আপনাকে বলতে চাই যে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু তাদের উপর এককভাবে কোনো রকম চাপিয়েই দেওয়া হয়েছে। কারণ পরমাণু অস্ত্রের কথা বলা হচ্ছে, সেই অস্ত্রের কিন্তু অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আন্তর্জাতিক যে জাতিসংঘের যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, তারাও বলেছে যে ইরান যে পরমাণু শক্তি অস্ত্রের অধিকারী হয়েছে, সেই ধরনের প্রমাণ তাদের কাছে নেই। কিন্তু তারপরেও কিন্তু ইরানের ওপর হামলা চালানো হয়েছে। পাল্টা ইরান যে বারবার বলে আসছিল যে তাদের উপর যে ব্যবস্থা যদি নেওয়া হয়, তার পাল্টা ব্যবস্থা তারা নেবে, এবং সেই ধরনের আমরা কিন্তু দেখেছি যে ইরান পাল্টা আঘাত করেছে, এবং তারা বলেছে এটি হামলা না, প্রতিরোধ। তাদের উপর যে হামলা হয়েছে তার জবাব দেওয়া হয়েছে। আমরা মনে হয় দর্শকদের আমরা দেখাতে পারি যে এই হামলা, পাল্টা হামলা আসলে কি পরিমাণ, কেমন ক্ষতি হয়েছে, ইসরায়েলের ক্ষতি বেশি না ইরানের ক্ষতি বেশি, আমরা সেই বিষয়গুলো দর্শককে একটু দেখাতে চাই। অপারেশন রাইজিং লায়ন সফল দাবি করেছে একদিকে বলছে ইসরায়েল, আবার পারমাণবিক ক্ষেপণাস্ত্র হুমকি যেটি নির্মূলের দাবি করা হয়েছে। ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয় করে যুদ্ধবিরতির কথাও বলা হচ্ছে, কিন্তু আদৌ এই পূর্ণ যুদ্ধবিরতি সম্ভব হবে কিনা সেটি নিয়ে যেমন সন্দেহান রয়েছে, আবার কেউ কেউ আশাও প্রকাশ করছেন যে ট্রাম্প চাইলে তিনি যদি কোনো ধরনের উস্কানি না দেন, সেক্ষেত্রে হয়তোবা এই যুদ্ধবিরতি যেটি তারা যদি মেনে চলে, সেটি হয়তোবা কার্যকর হতেও পারে। কিন্তু ইরান এই যুদ্ধবিরতি কার্যকর যে হয়েছে, এরপর এরই মধ্যে কিন্তু ইসরায়েলের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু টালমাটাল অবস্থা হয়েছে। আপনি জানেন যে নেতানিয়াহু এই যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরে তার যে জোট সরকার, সেই জোট সরকারের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। বিরোধী দল বলেছে তাহলে ইরানের এরপরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হোক, সেখানে কেন যুদ্ধবিরতি করা হবে না। কিন্তু এই জোট সরকারের যে কট্টর ডানপন্থী যে দলগুলো রয়েছে ইসরায়েলের, তারা কিন্তু বলেছে যে নেতানিয়াহুর এই সিদ্ধান্ত খুবই ভুল হয়েছে, একদম ভুল হয়েছে, এবং এর মাসুল হয়তো দিতে হবে। কারণ ইরান যদি পরমাণু অস্ত্রের তাদের সুরক্ষা করে থাকে, তাহলে পরবর্তীতে আরও বড় ধরনের যুদ্ধ জড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবং এই যুদ্ধে কিন্তু উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা যেমন সত্য, আবার মধ্যপ্রাচ্যের যেই অস্থিতিশীল একটি পরিবেশ চলছিল, সেটি বিশেষ করে আমি যদি হরমুজ প্রণালীর যে বন্ধের যে একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছিল, এর মধ্যে আপনি জানেন যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সেই হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তের যে পার্লামেন্টে যে সিদ্ধান্ত ছিল, সেটার পরে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু সামনে চলে আসছিল, এবং অর্থনীতিতেও ধাক্কা খেতে পারে এমন বিষয়গুলো কিন্তু আসলে চলে আসছিল। রুবেল, হ্যাঁ, আপনি জানেন যে যখন হরমুজ প্রণালী বন্ধের একটা হুঁশিয়ারি দেওয়া হলো যে হরমুজ প্রণালী তারা বন্ধ করে দেবে, ইরানি পার্লামেন্টে অনুমোদন দেওয়া হলো, জাতীয় নিরাপত্তা পরিষদে সেটিকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হলো যে তারা এই ক্ষমতার মালিক, এখন তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নিতে পারে। এর পরে কিন্তু আমরা দেখেছি যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিন্তু হু করে বেড়ে গেছে, এবং বিভিন্নভাবে এর অর্থনৈতিক প্রভাব পড়তে শুরু করেছিল। এবং আপনি জানেন যে এই হরমুজ প্রণালী যদি সত্যিকার অর্থে বন্ধ করা হতো, তার প্রভাব কিন্তু সব দেশগুলোর উপর পড়তো, ইভেন বাংলাদেশের উপর পড়তো। রবিউল, মানে সামগ্রিকভাবে যদি বলা যায় যে যুদ্ধবিরতি
কার্যকর হয়েছে সত্য, কিন্তু এই যুদ্ধবিরতি আসলে কতটা কার্যকর বাস্তবায়ন হয়, দুপক্ষ কতটা মেনে চলে, সেটার উপরেই কিন্তু পুরো বিশ্বের রাজনীতি বলেন, বিশ্ব ব্যবস্থা বলেন, সেটি নির্ভর করছে। আমরা আশা করছি যে খুব দ্রুতই এই সংঘাত সত্যিকার অর্থে বন্ধ হবে এবং কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। টানা 12 দিনের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান ইসরায়েল দুদেশেরই গণমাধ্যমগুলোতে উঠে এসেছে তেহরান, তেল আবিবের ক্ষয়ক্ষতির চিত্র। ইরানে 900-র বেশি প্রাণহানি হয়েছে, গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা সহ ধ্বংস হয়েছে বহু অবকাঠামো। অন্যদিকে ইসরায়েলের জ্বালানি স্থাপনা, আইডিএফ ও মোসাদের সদর দফতরে হামলা চালায় ইরান। ক্ষয়ক্ষতির এই দৃশ্য ইসরায়েলের। গেল 12 দিনের সংঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে দেশটির। একই অবস্থা ইরানেরও। দুই দেশেই প্রাণহানির পাশাপাশি বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানে ইসরায়েলের হামলায় 900-র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। মারা গেছেন 12 জনের বেশি আইআরজিসির শীর্ষ কমান্ডার সহ কয়েকজন পরমাণু বিজ্ঞানীও। ইসরায়েলের হামলায় ইরানের ভূগর্ভস্থ অস্ত্র গুদাম ও জ্বালানি স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়। লাগাতার হামলায় তেহরানের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল শনিবার ইরানের 3টি বড় পরমাণু স্থাপনা নাতানজ, ইস্পাহান ও ফোর্দোয় অপারেশন মিডনাইট হ্যামার নামে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আবারও গিলান প্রদেশে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক আবাসিক ভবন। ইরানের হামলায় ইসরায়েলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আবিব, জেরুজালেম, হাইফা বন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে তেহরান। ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার ও শীর্ষ গবেষণা কেন্দ্র। আইডিএফ ও মোসাদের সদর দফতরেও হামলা চালায় তেহরান। সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলার ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয় তেল আবিবের। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরেও হামলা চালায় আইআরজিসি। মঙ্গলবার যুদ্ধবিরতির আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা করে ইরান। এতে বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভবনে আটকা পড়েছেন অনেক ইসরায়েলি। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 9000-এর বেশি মানুষ গৃহহীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে 200-র বেশি আবাসিক ভবন ও 2000-এর বেশি অ্যাপার্টমেন্ট। এদিকে বিশ্লেষকদের হিসাব বলছে গত 13 জুন শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েলের দৈনিক ব্যয় হয়েছে প্রায় $20 কোটি। আয়রন ডোম ইন্টারসেপ্টর, ড্রোন প্রতিরোধ, বিমান হামলা ও ক্ষয়ক্ষতি পুনর্গঠনে প্রতিদিন শত শত মিলিয়ন ডলার খরচ হয়েছে তেল আবিবের। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের রাজনীতি। আইন প্রণেতারা বলছেন কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ ঘোষণার সুযোগ নেই। এরপরও তা না মেনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন ট্রাম্প। এর মধ্য দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলেছেন কংগ্রেসের সদস্যরা। সেই সঙ্গে ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও অভিযোগ তাদের। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের নাতানজ, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনারা। এ ধরনের একতরফা সিদ্ধান্তে বেকায়দায় ট্রাম্প। দেশটির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ডেমোক্রেটরা বলছেন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুচ্ছেদ 1 ধারা 8 অনুযায়ী কেবল কংগ্রেসের অনুমোদনেই যুদ্ধ ঘোষণা সম্ভব। প্রেসিডেন্ট একা সিদ্ধান্ত নিতে পারেন না। এজন্য কড়া ভাষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন টেক্সাসের ডেমোক্রেট কংগ্রেস ওমেন জাসমিন ক্রকেট। তার অভিযোগ কংগ্রেসকে পাশ কাটিয়ে একতরফাভাবে যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। তবে শুধু ডেমোক্রেট নয়, ট্রাম্পের নিজের রাজনৈতিক দলের ভেতরেও উঠছে প্রশ্ন। প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে দেশের বিরুদ্ধে প্রতারণা হিসেবে আখ্যা দিয়েছেন রিপাবলিকান কংগ্রেস ওমেন মার্জরি টেইলর গ্রিন। যুদ্ধপন্থী ও সামরিক শিল্প জোটকে খুশি করার জন্য ট্রাম্প ইরানে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর যুদ্ধ ক্ষমতা সীমাবদ্ধ করতে একযোগে একটি প্রস্তাব উত্থাপনের চেষ্টা করছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি এবং ডেমোক্রেট রো খান্না। অনুমতি ছাড়া ভবিষ্যতে প্রেসিডেন্ট যেন এমন হামলা চালাতে না পারেন সেজন্য আরও শক্ত ধারা রাখার চিন্তা ভাবনা করছেন তারা। কংগ্রেসের একাংশ মনে করে এভাবে নির্বাহী ক্ষমতা ব্যবহার করে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্যের জন্য হুমকি। সামনে যদি আরও হামলা হয় তবে হয়তো এই বিতর্ক কেবল রাজনৈতিক নয়, আইনি লড়াইও গড়াতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনের কিয়েভে ভয়াবহ আক্রমণ রাশিয়ার। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত 10। ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ। মস্কোর বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জেলেনস্কির।
গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৪৩ জন। তাদের মধ্যে ১৩ জন ছিলেন ত্রাণ নিতে যাওয়া সাধারণ নাগরিক। আরব দেশগুলোর মনোযোগ ইরান যুদ্ধের দিকে থাকলেও গাজার পরিস্থিতি হয়ে উঠেছে মানবিক বিপর্যয়ের এক করুণ চিত্র। প্রকট হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির সংকটও। ইরান ইসরায়েল সংঘাতের আড়ালে গাজা সিটি যেন পরিণত হচ্ছে মৃতের নগরীতে। ত্রাণের জন্য ভিড়, আর সেখানেও ঝরছে প্রাণ। রাফা থেকে শুরু করে বাইত লাহিয়া পর্যন্ত গাজা জুড়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে সালাউদ্দিন স্ট্রিটে ত্রাণ নিতে যাওয়া লোকজনের উপর। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান অনেকে, যাদের অধিকাংশই পরিবারের ক্ষুধার্ত সদস্যদের জন্য খাবার সংগ্রহে গিয়েছিলেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্রে। এনজিও ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই কেন্দ্রগুলো হয়ে উঠেছে মানবিক কসাইখানা। এদিকে বিদ্যুৎ ও জ্বালানির সংকট আরও প্রকট হয়েছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানায়, গাজায় ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল। এতে রান্না, হাসপাতালের জরুরি অস্ত্রোপচার, ডায়ালাইসিস সহ বেশিরভাগ কার্যক্রম বন্ধ হয়ে আছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার স্থানীয় সময় সকালেই রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হন। ধ্বংসস্তূপে এখনও আটকা আছেন বহু মানুষ। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কিয়েভে চালানো হলো ভয়াবহ হামলা। ইউক্রেন জানায়, রাশিয়া এদিন রাতে ছুঁড়েছে ৩৫২টি ড্রোন ও ডিকয়, ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৫টি ক্রুজ মিসাইল। কিয়েভের অন্তত ৬টি জেলায় আঘাত হানে এসব অস্ত্র। আবাসিক ভবন, হাসপাতাল, মেট্রো স্টেশনের প্রবেশপথ সবই লক্ষ্যবস্তু বানানো হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন মারা যান শেপচেঙ্কিভস্কি জেলায়, যেখানে একটি বহুতল ভবনের পুরো প্রবেশপথ ধসে পড়ে। এই হামলায় উত্তরাঞ্চলীয় চেরনিহিভেও ড্রোনের আঘাতে শিশুসহ হতাহত হন বেশ কয়েকজন। কিয়েভের দক্ষিণ পশ্চিমে বিলা সার্কভা শহরেও ঘটে হতাহতের ঘটনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া এবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে প্রাথমিক প্রমাণ রয়েছে। তিনি রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়াকে হত্যাকারীদের জোট হিসেবে অভিহিত করেছেন। মস্কোর দাবি, কিয়েভের সামরিক শিল্প অবকাঠামো লক্ষ্য করেই হামলা চালিয়েছে তারা। তবে বাস্তবে ধ্বংস হয়েছে হাসপাতাল, খেলার মাঠ, আবাসিক ভবন, এমনকি বোমা নিরোধক আশ্রয় কেন্দ্রেও। গত সপ্তাহে কিয়েভে রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলায় ২৮ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হন। এবারও সেই ধারা অব্যাহত রেখে কিয়েভের ওপর চাপ বাড়াতে চায় পুতিন প্রশাসন। এদিকে কিয়েভ দাবি করছে, রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি আলোচনাকে ইচ্ছাকৃতভাবে ভেস্তে দিচ্ছে। এর পেছনে রয়েছে নতুন করে ভূখণ্ড দখলের উদ্দেশ্য। নাদিম মারজান, সময় সংবাদ। পর্যায়ে জানাবো দেশের খবর। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। এই জন্য আপনারা বলতেন পুলিশ খুব অ্যাক্টিভ। এখন হলো পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায়। এই জন্য আপনারা ভাবেন যে পুলিশ নিষ্ক্রিয়। আগের পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে। আমি গতকালকে একটা ট্রেনিং ইনস্টিটিউট ভিজিট করে আসছি, আপনারা হয়তো জানেন টাঙ্গাইলে। আমি দেখি যে তাদের ট্রেনিং এবং অন্যান্য জিনিস এবং তাদের মনোবল আগের থেকে অনেক ভালো হয়েছে। আপনি তো সময় দিতে হবে, হ্যাঁ, আপনি তো সংশ্লিষ্টতা একটা তো সময় লাগে। স্যার আমি আমার দুটো জিনিস জানার আছে স্যার। বলেন ভাই। সেটা হচ্ছে স্যার, আপনি বলেছেন যে নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি আছে। আমরা নির্বাচনে কোন মাসে টার্গেট করে আপনার প্রস্তুতি আগাচ্ছি? এখন নির্বাচনটা কবে আপনার একটা তো মোটা একজ্যাক্ট একটা ঘোষণা না, বাট একটা অ্যাপ্রক্সিমেট তো ঘোষণা হয়েছে। যেমন টার্গেট থাকে না সবসময়, কতগুলি আছে একটা পিন পয়েন্ট টার্গেট, কতগুলো সেগুলো এরিয়া টার্গেট। বাট আমরা কোন এরিয়াটা হচ্ছে ওই এরিয়াটা তো আইডেন্টিফাই করছি। একেবারে পিন পয়েন্ট আমরা করতে পারি না, পিন পয়েন্টটা করে দিবে ইলেকশন কমিশন। এটা হলো আমি ওই এরিয়াটা ধরে আগাচ্ছি, আর পিন পয়েন্টটা যেদিন করে দিব সে সময় পিন পয়েন্টটা ধরে আগাবো। এটা আপনি আমার থেকে আরো ভালো বলতে পারবেন। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের কার্যক্রম পাশাপাশি ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। কিন্তু আমরা দেখলাম আগে ঢাকাতে মিছিল করতে, গত 2 দিন আমরা দেখছি ঢাকার বাইরে মোটামুটি বড় আকারে তাদের 2-3টা মিছিল হয়েছে। এটা কি স্যার আপনারা কি কোনো প্রকার খবর পাচ্ছেন অথবা কিভাবে করছে? না, গতকালকে ছিল কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা যে ধরনের তাদের থেকে আশা করছিলাম অত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই।
এরা ঢাকা শহরে ওরকম কোনো কিছু করতে পারে নাই, আর আশেপাশে ওরকম কিছু আজকাল তো ভিডিও ফুটেজের মাধ্যমে ছোট জিনিস অনেক বড় করে দেখানো যায়, ওইগুলি হয়েছে। বড় কোনো কিছুই করতে পারে নাই, তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 12 দিন পর যুদ্ধবিরতি ইরান ইসরায়েলের, দুপক্ষকেই মেনে চলার আহ্বান ট্রাম্পের। শেষ মুহূর্তেও পাল্টাপাল্টি হামলা, অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার তেহরানের। এবং ইউক্রেনের কিয়েভে ভয়াবহ আক্রমণ, রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত 10, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ। মস্কোর বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জেলেনস্কির। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।